আজান হতে ধ্রুব চোখ খুলে গেল আপনাতেই। ঘণ্টাখানেক ঘুমিয়েছে সে। বাহিরে এখনো অন্ধকার, পাখিদের ডাক শোনা যাচ্ছে। শালুক ধ্রুবকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ধ্রুবর ডান হাতের উপর মাথা রেখে এক পা ধ্রুবর গায়ের উপর তুলি দিয়ে ঘুমাচ্ছে শালুক। একটা হাত ধ্রুবর গলা পেঁচিয়ে ধরে আছে। শালুকের হাত নিয়ে হাতের উল্টো পিঠে ধ্রুব আলতো করে একটা চুমু খেলো। তারপর কি মনে করে যেন নিজের ফোনটা নিয়ে একটা ছবি তুলল। ঘুমন্ত শালুকের গালে দুটো ব্রণ লাল হয়ে আছে। কি যে ভীষণ সুন্দর লাগছে এই ব্রণ দুটো ধ্রুবর কাছে। ভালোবাসা বুঝি এমনই হয়? ভালোবাসার মানুষের সব কিছুই বুঝি মানুষের ভালো লাগে। উত্তর পায় না ধ্রুব। আলগোছে শালুকের হাত পা সরিয়ে ধ্রুব উঠে গেল। শালুকের গায়ের ওড়নাটা ঘুমের ঘরে শালুক সরিয়ে রেখেছে পায়ের পাশে। ওড়না নিয়ে শালুকের গায়ে জড়িয়ে দিল ধ্রুব, যাতে করে ঘুম থেকে উঠে শালুক বিব্রত না হয় গায়ে ওড়না না পেলে। অজু করে এসে শালুককে ডাকলো। শালুকের ঘুম ভীষণ ভারী ধ্রুব জানে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ধ্রুব আস্তে আস্তে করে ডাকতে লাগলো শালুককে। 15-20 মিনিট ধরে তপস্যার পর অবশেষে শালুক চোখ খুলে তাকালো। ধ্রুবকে পাশে দেখে চমকে উঠল শালুক। ধ্রুব এখানে কেন? ওর রুমে কিভাবে এলো ধ্রুব? তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করতে গিয়ে দেখে ওড়না গায়েই আছে ঠিকঠাক। শালুক স্বস্তি পেল। তারপর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আমার রুমে কিভাবে এলেন? শুনেই ধ্রুব হাসল। তারপর বলল, আপনার রাজ্যের এক নিরীহ প্রজা আমি। আপনার ঘুম ভাঙাতেই এসেছি মহারানী, সুলতানা শালুক। আর হ্যাঁ, আপনি হয়তো ভুলেই গেছেন, এটা আপনার পিতার প্রাসাদ নয়, এটা শুধু আপনার রাজ্য। এখানে আমি আপনার নিয়োগ দেওয়া এক প্রজা। এ রাজ্যের অধিবাসী শুধু আপনি আর আমি। শালুকের কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটাকে বুঝতে। তারপর হঠাৎ করে মনে হলো তারা এখন ঢাকায় আছে। এটা তাদের নতুন ভাষা। ভাবতে শালুকের মন খারাপ হয়ে গেল। বুকের ভিতর কেমন সিনসিনে ব্যথা শুরু হলো। আর বুঝি দেখা হবে না কারো সাথে? শালুককে অজু করে আসতে বলল ধ্রুব। গামছা দিয়ে ফ্লোর মুছে নিয়ে নামাজে দাঁড়ালো শালুককে পাশে নিয়ে। নামাজ শেষ করে শালুকের ডান হাতটা টেনে নিয়ে বলল, জীবনের সেরা প্রাপ্তি আমি পেয়ে গেছি শালুক। আল্লাহর কাছে এটুকুই চাইব, আজীবন যেন দুজনে একসাথে থাকতে পারি। শালুকের মন খারাপ হলো। ধ্রুব কি তাহলে তার কেশবতীকে ভুলে গেছে শালুককে বিয়ে করে? আহারে, সে মেয়েটা নিশ্চয় শালুককে অনেক গালাগাল দিচ্ছে, যেমন করে শালুক একসময় আশাকে দিয়েছিল। মনে মনে শালুক বলল, কেশবতী মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও। আমি চাইনি এভাবে তোমার ভালোবাসাকে কেড়ে নিতে। অন্ধকার কেটে বাহিরে আলো ফুটতে শুরু করেছে। সেই সাথে বেড়ে গেছে পাখিদের কলকাকলি। বাহিরের কামিনী গাছে অসংখ্য পাখি বসে কিচিরমিচির শব্দ তুলছে। শালুককে দরজা বন্ধ করতে বলে ধ্রুব বের হলো নাস্তা কিনে আনার জন্য। যাওয়ার আগে ভালো করে বলে গেল, আমার গলার শব্দ না পাওয়া পর্যন্ত দরজা খুলবি না। এই ফিফোল দিয়ে বাহিরে দেখবি কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ এলে কিছুতেই দরজা খুলবি না। বাহিরের মানুষটা মরে গেলে মরে যাবে, তুই কিন্তু খবরদার দরজা খুলবি না কারো জন্য, একা বাসায় থাকলে। এটা আমাদের গ্রাম নয় শালুক, এটা ঢাকা শহর। এই শহরের লোকদের ভালো মানুষই মুখোশের আড়ালে অন্য চেহারা লুকিয়ে থাকে। কার মনে কি আছে তা কেউই ধরতে পারে না। সাবধানে থাকবি কিন্তু তুই। শালুক কিছুক্ষণ তাকিয়ে রইল ধ্রুবর দিকে। তারপর বলল, এমনভাবে সব উপদেশ দিয়ে যাচ্ছ যেন তুমি বিদেশ চলে যাচ্ছ আমাকে বাসায় রেখে। ধ্রুব মুচকি হেসে বলল, আমার জায়গায় তুই থাকলে বুঝতে নিজের প্রাণটা এভাবে কোনো অচেনা জায়গায় একা রেখে যাওয়া কতটা যন্ত্রণার। তুই দেখেছিস আমি এ বাসে শালুককে রেখে যাচ্ছি, আর আমি দেখছি আমার প্রাণ পাখি রেখে যাচ্ছি। শালুক নাক ফুলিয়ে বলল, সাতার মাথা, কি যে বলো না তুমি এসব। তোমার কথার কিছুই আমার মাথায় ঢুকে না। ধ্রুব হেসে বলল, না ঢুকলেই ভালো। যা, আমি আসছি নাস্তা নিয়ে, কিছুক্ষণ পর বের হবো তোকে নিয়ে সব কেনাকাটা করার জন্য। শালুক দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওপাশের বারান্দায় তাকিয়ে দেখলো একটা লুঙ্গি, একটা সালোয়ার কামিজ, বাচ্চাদের জামা কাপড় কাঁথা দেওয়া। রাতের বৃষ্টিতে সব ভিজে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। নিশ্চয়ই ওখানে কোনো বাচ্চার আব্বু আম্মু থাকে। শালুকের নিধির কথা মনে পড়ে গেল। ভেজা মাটির ঘ্রাণ আসছে নিচ থেকে। সামনের রাস্তায় লোকজন হাঁটছে, একটা দুইটা রিক্সা আসা যাওয়া করছে। শালুকের ভীষণ অবাক লাগছে এসব দেখে। এই শহরের জীবন শালুকের কাছে একেবারেই অজানা ছিল। এর আগে কখনো শালুক শহরে আসেনি। যাই দেখেছে নতুন লাগছে তার। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেমেয়েরা যাচ্ছে। শালুক অবাক হলো, এত সকালে এরা পড়তে যাচ্ছে? ছে ছে ছে, শালুকের মন বিষিয়ে গেল। কি দরকার এত ভোরে পড়তে যাওয়ার? এ সময় কোথায় বাসায় বসে আরাম করবে, তা না এরা পড়তে চলে যাচ্ছে। বাড়িতে থাকলে শালুক এখন চা খেত, দাদির রুমে গিয়ে গল্প করতো, শাপলার সাথে মারামারি করত। দৌড়ে বেঁধেও কেউ পড়তে বসাতে পারতো না তাকে। এখানে শালুক ভীষণ একা, কান্না পাচ্ছে শালুকের খুব।
লজ্জায় ধ্রুব সামনে কান্না করে না, বাড়ির কথা মনে করে, কিন্তু প্রতিনিয়ত বুকের ভিতর জ্বলে পড়ে ছাই হয়ে যায় শালুকের। আর বুঝি নয়না আপার মেয়েটা শালুককে তাতুর বলে ডাকবে না? মতিন মা আর মতিন বাপের বিয়ে সেই পুরনো গল্প বারবার বলে কান জ্বালাপালা করে দিবে না? আফিফা আপা শ্বশুর বাড়িতে বুঝি শালুকেরা যাওয়া হবে না? বিয়েতে আফিফা আপা কেমন করে সেজেছে? জহির ভাইয়ের জন্য কি কান্না করেছে? কবুল বলতে কত সময় নিয়েছে? শালুককে যখন কবুল বলতে বলা হলো তখন সে কি করেছে? তখন শালুকের মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী শব্দই কবুল শব্দটা। কোনো মতে মুখ থেকে বের হচ্ছিল না। বুকের ভিতরটা কেমন যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল সেই সময়। তবুও শালুককে বলতেই হয়েছে কবুল। দাদা এসে শালুকের হাত ধরে কেঁদে দিয়ে বলেছিলেন, কবুল বল বোন আমার, চুপ করে থাকিস না বোন। শালুককে দেখেছে তার বাবা মাথা নিচু করে বসে আছে। চাচারা দুইজনের চোখ টলমল করছে। মা মুখে আঁচল গুজে দিয়ে কাঁদছে অন্যদিকে ফিরে। কি যে যন্ত্রণা সেসব কিছু। শালুক কবুল বলেছে তারপর। আর ধ্রুব এক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থেকে যন্ত্রের ন্যায় কবুল বলে দিল। কি অসহ্য লাগছে শালুকের এসব মনে পড়লেই। না, এসব আর ভাববে না শালুক। এসব ভাবলেই শালুকের ভীষণ যন্ত্রণা হয় মনে। শালুক এসব মন থেকে সরিয়ে কামিনী গাছের ফুলের দিকে নজর দিল। কি যে মিষ্টি একটা ঘ্রাণ আসছে এই ফুল থেকে, ছোট ছোট থাকা থোকো সাদা ফুলগুলো। ধ্রুব বাসা থেকে বের হয়ে ফোন করলো। আগে টিউশনি ছিল 4টা, ছেড়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছিল তখন। কল দিয়ে নিরাশ হলো ধ্রুব। 3জনেই নতুন টিচার রেখেছে। সবাই ধ্রুবকে বলল এই মাসটা অপেক্ষা করতে, তারা নতুন টিচারকে বাদ দিয়ে দিবে মাস শেষ হলে। কিন্তু ধ্রুব তাতে রাজি হলো না। যারা ওদেরকে পড়াচ্ছে তারা নিশ্চয় শখ করেই পড়াচ্ছে না, প্রয়োজনে তাগিদেই টিউশনি করছে। ধ্রুব ওদের কাছ থেকে এভাবে টিউশনি চিনে নিতে পারে না। তার বিবেকেও বাঁচছে ব্যাপারটা। শুধু একজন ছাত্রর এখনও টিচার রাখা হয়নি। ধ্রুব এসেছে শুনে স্টুডেন্টের মা ভীষণ খুশি হলো। যদি পারে তবে আজকে থেকেই যেন ধ্রুব পড়াতে যায় বলে অনুরোধ করলো। ধ্রুব জানালো আগামীকাল থেকে পড়াতে আসবে। রাস্তা দুই পাশের দেওয়ালে পিলারে নজর বোলাতে বোলাতে গেল ধ্রুব। কয়েকটা বিজ্ঞপ্তিতে কলও দিল। কল দিয়ে একটা টিউশনি মোটামুটি ঠিক হয়ে গেল। বিকেল 5টায় গিয়ে কথা বলে কনফার্ম হবে বাকিটা। ধ্রুব হিসাব করলো আগের টিউশনিতে পেত 4,000 টাকা, নতুনটাতে কত পাবে? 3-4 হাজার টাকা। এখনও অনেক টাকা লাগবে। মিনিমাম 20 থেকে 25,000 টাকা উপার্জন করতে হবে মাসে, নয়তো শালুককে ভালো রাখা খুব কঠিন হয়ে পড়বে। ধ্রুব আর শালুক একই বাড়িতে জন্ম নিলেও শালুক বড় হয়েছে সোনার চামচ মুখে দিয়ে। কোনো দিন অভাব দেখেনি শালুক। সেখানে ধ্রুব বাবার সাথে দূরত্ব হওয়ার পর থেকে নিজের খরচ নিজে চালানো শুরু করেছে। বাবা চাচা দাদা শত চেষ্টা করেও ধ্রুবকে 1 টাকাও দিতে পারেনি। ধ্রুব কখনো নেয়নি কারো কাছ থেকে। ধ্রুব তো এসব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভ্যেস আছে, কিন্তু শালুক তো তা পারবে না। হোটেল থেকে মুরগির গিলা, কলিজা বোনা, মুগ ডাল আর ভাজি, পরোটা, পানি নিয়ে ধ্রুব বাসায় গেল। নিচ থেকে দেখতে পেল শালুক বারান্দায় দাঁড়িয়ে আছে। ধ্রুবর মাথা থেকে সব চিন্তা বের হয়ে গেল মুহূর্তেই। এই যে বাসায় ফিরতেই শালুক দরজা খুলে দিবে, এই সুখ কি ধ্রুব লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারত কখনো? এই মানসিক শান্তির কাছে সব কষ্ট ও পেরেশানি তুচ্ছ হয়ে যাবে। দরকার হলে ধ্রুব সারা দিন পরিশ্রম করবে শালুককে ভালো রাখার জন্য। বিনিময়ে বাসায় ফিরলে শালুকের স্বাদমুক্ত দেখতে পাবে। এইটুকু পাওয়ার জন্য সবই করতে পারবে ধ্রুব। শালুক চুপচাপ হোটেলের প্যাকেটে করে খেতে বসল। ধ্রুব খাচ্ছে আর শালুকের খাওয়া দেখছে। শালুক মাথা নিচু করে খাচ্ছে বসে বসে। খাওয়া শেষ হতে ধ্রুব জিজ্ঞেস করলো, মন খারাপ শালুক? শালুক জবাব দিতে পারল না। দুচোখ জুড়ে বর্ষণ শুরু হলো শালুকের। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে একটা হাত ধরল। তারপর বলল, কান্না করছিস কেন? বাড়িতে যাবি? তাহলে বল, আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। শালুক মাথা নাড়িয়ে বলল, যে বাড়িতে আমাদের এত বড় আঘাত দেওয়া হয়েছে সে বাড়িতে আমি কখনোই যাব না ধ্রুব ভাই। যে বাড়িতে আদনান আছে সেই বাড়ির আশেপাশেও আমি যাব না। আমার বুকের ভিতর কেমন করছে ধ্রুব ভাই, আমি নিজেকে সামলাতে পারছি না। ধ্রুব হেসে বললে, সব কিছু ঠিক হয়ে যাবে শালুক। সব ব্যথা ধীরে ধীরে কমে যাবে, ক্ষত শুকিয়ে যাবে। প্রথম প্রথম একটু খারাপ লাগবেই, সব কিছু একসময় ঠিক হয়ে যাবে আবার। এরপর দুজন বের হলো নিউ মার্কেটের উদ্দেশ্যে, গৃহস্থালী যাবতীয় জিনিসপত্র কেনার জন্য। এত বড় মার্কেট, এত লোকজন শালুক এর আগে কখনোই দেখেনি। হতবাক হয়ে শালুক তাকিয়ে দেখতে লাগলো সব কিছু। বাজার বলতে শালুক ভাবতো এলাকায় তাদের বাজার যেমন তেমনই বুঝি সব। এখন দেখছে যে না, তার ভাবনা ভুল। হরেক রকম জিনিসপত্র এখানে। শালুকের মাথা ঘুরতে লাগলো এসব কিছু দেখে। মার্কেট ঘুরে ঘুরে কাঠের একটা খাট, 4টা বালিশ, একটা কোল বালিশ, বিছানা চাদর, হাঁড়ি পাতিল, কড়াই, প্লেট, বাটি, গ্লাস, জগ সহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী সব কিছুই কিনলো।
এক ফাঁকে শালকের জন্য বই খাতা কলম কিনে নিল ধ্রুব। একটা বাটন ফোন কিনলো, নতুন একটা সিম কার্ডও কিনলো। চাল ডাল তেল মশলা আলু পেঁয়াজ রসুন মাংস সব কিনে দুজনে যখন বাসায় ফিরল তখন 4টা বেজে গেছে। খাট বসিয়ে সেখানে তোষক বিছিয়ে বিছানা চাদর বিছিয়ে দিল ধ্রুব। বাহিরে থেকে দুজন খেয়ে এসেছিল। ঘড়িতে বাজে 4:30। ধ্রুব বের হয়ে গেল নতুন টিউশনিতে। যাওয়ার আগে আবারও শালুককে বলে গেল কোনো মতেই যেন বাসার দরজা না খোলে শালুক। শালুকে একা বাসায় বসে যে কী করবে কিছুই ভেবে পেল না। তাই কিচেনে গিয়ে হাঁড়ি পাতিল প্লেট বাটি সব কিচেন ক্যাবিনেটে সাজিয়ে রাখলো। কার্টুন ছেড়ে দিয়ে নিচে বিছিয়ে সেখানে আলু পেঁয়াজ রসুন আদা সব রাখলো। ধ্রুব টিউশনিতে গিয়ে কনফার্ম হয়ে এলো ক্লাস 7-এ দুটো ছেলেকে পড়াতে হবে। বেতন 8,000 টাকা দিবে। সপ্তাহে 4 দিন পড়াবে সন্ধ্যায়। ধ্রুব রাজি হলো। আগেরটা বিকেল 4:30 থেকে 5:30, নতুন টিউশনি 6টা থেকে 7টা। হিসেব করলো ধ্রুব, অ্যাকাউন্টে ছিল 56,000 টাকা। আজকে খরচ হয়েছে 16,000 টাকা। বাড়ি ভাড়া অগ্রিম দিতে হয়েছে 15,000 টাকা। আছে আর 25,000 টাকা অ্যাকাউন্টে। দুটি টিউশনি মিলিয়ে মোট 12,000 টাকা হয়। বাসা ভাড়া যেখানে 15,000 টাকা, তবু নিরাশ হলো না ধ্রুব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। বাসায় ফিরেই নিজের ফোনটা ধ্রুব শালুককে দিল। একা বাসায় থাকলে শালুকের মন খারাপ হবে বেশি। ফোনে গান শুনে নাটক দেখে তবুও কিছুটা সময় কাটাতে পারবে। বাটন ফোনে নিজের সিম কার্ড লাগিয়ে নিল। তারপর গেল কিচেন রুমে রান্না করার জন্য। চাল ডাল আলু মুরগির মাংস মিক্স করে খিচুড়ি রান্না করে নিল ধ্রুব। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি রান্নাও করতে পারো? ধ্রুব হেসে বলল হ্যাঁ, বিয়ের পর বউয়ের কষ্ট কমানোর জন্য শিখে রেখেছিলাম। এখন কাজে লেগে গেল। না জানলে এখন কেমন বিপদ হতো বলতো। তুই তো রান্না করতে পারতি না। এজন্য সব কাজ শিখে রাখা উচিত। কোনো কাজে ছোট নয়, তুচ্ছও নয়। খিচুড়ি খেতে বসে শালুক টের পেল ধ্রুব ভীষণ ভালো রান্না করে। কি সুন্দর জর্জরা খিচুড়ি। তৃপ্তি নিয়ে শালুক খাবার খেলো। টোনাটুনির সংসার শুরু হলো এভাবেই। সময় তার নিজের আপন গতিতে কেটে যায়। তেমনি কাটছে ধ্রুব আর শালুকের সময়। শালুক আজ 1 সপ্তাহ ধরে বই নিয়ে বসেছে। সারাদিন অখণ্ড অবসর তার। এ অবসর শালুকের সহ্যই হচ্ছে না। দম বন্ধ লাগছে শালুকের। ধ্রুব সকালে রান্না করে বের হয়ে যায়। রাতে ফিরে ঘন্টায় ঘন্টায় শালুককে কল দিয়ে কি করছে কি লাগবে জিজ্ঞেস করে। ধ্রুবর এরকম আন্তরিকতা শালুককে আরও বেশি বিব্রত করে তোলে। কেন জানি শালুকের মনে হয় ধ্রুব হয়তো শালুককে একটু একটু ভালোবাসে। আবার পরক্ষণে মনে হয় শালুক ভুল ভাবছে। হতেও তো পারে ধ্রুব এমনিতেই শালুকের কেয়ার করছে। এটা তো ধ্রুবর পুরনো অভ্যেস। এসব হাবিজাবি ভাবতে ভাবতে শালুকের মনে পড়ল শালুক একটা কম্পোজিশন পড়তে বসেছে। পড়া বাদ দিয়ে এসব এলোমেলো ভাবনা ভাবছে। ধ্রুব রাতে ফিরলে নিশ্চিত পড়া ধরবে। কেন জানি শালুকের লজ্জা লজ্জা লাগছে ধ্রুবকে ঠিকঠাক পড়া দিতে না পারলে। অথচ আগে এরকম লাগতো না। একটা ঘটনাকে কেন্দ্র করে মন মানসিকতা এভাবে বদলে যাবে তা কি শালুক কখনো ভেবেছে? ধ্রুব একটা বড় শপে সেলসম্যানের চাকরি নিল। মাসিক 14,000 টাকা বেতনে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 4টের সময় বের হয়ে টিউশনিতে যায়। 7টায় টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে ধ্রুব রাত 8:30 বাজে। রাতে এসে রাতের রান্না করে নেয়। শালুক লজ্জিত হয়ে বসে রইল বিছানার উপর। মেয়ে হয়েও সে কিছুই করতে পারছে না। অথচ ধ্রুব সব কাজ করছে। ব্যাপারটা শালুককে যথেষ্ট লজ্জিত করছে। অথচ ধ্রুবর দিকে তাকালে মনে হয় তার কোনো ক্লান্তি নেই। কেমন যেন স্বতঃস্ফূর্ত থাকে ধ্রুব। আজ রাতে ফেরার সময় শালুকের জন্য ছোট ছোট কতগুলো হেয়ার ব্যান্ড ক্লিপ ফান্স ক্লিপ হেয়ার প্যাক তেল নিয়ে এলো ধ্রুব। শালুক আজকে ধ্রুব বাসায় ফেরার আগে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল, যাতে করে ধ্রুবর কাজ কিছুটা সহজ হয়ে যায়। ধ্রুব কিচেনে বাটির মধ্যে এসব কেটে রাখা দেখে মুচকি হাসলো। তারপর শালুকের কাছে এসে বলল এসব ছোটোখাটো কাজ আমি অনায়াসেই করতে পারি শালুক। আর কখনো তুই এসব করতে যাবি না। বিশেষ করে বাসায় যখন আমি থাকবো না সেই মুহূর্তে ভুল করিও। তুই দা বটি ছুরি আগুন এসবের ধারে কাছেও যাবি না কিন্তু। আমি কোনো রিস্ক নিতে চাই না তোকে নিয়ে। খবরদার শালুক, আজকে নিষেধ করে দিয়েছি আমি। শালুকের ভীষণ অভিমান হলো। গাল ফুলিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল আমার খুব খারাপ লাগে। আমি মেয়ে হয়েও কিছুই জানি না আর রান্নার, অথচ তুমি ছেলে হয়ে সব রান্না করছো। ধ্রুব মাছ তেলে ভাজতে দিয়ে চুলোর আঁচ কমিয়ে দিয়ে শালুকের পাশে এসে বলল সংবিধানে কি লেখা আছে নাকি যে রান্না শুধু মেয়েদেরই কাজ? এটা শুধু মেয়েরাই করবে? ছেলেদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা আছে? কাজের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ নেই। আসলে আমাদের সমাজের সিস্টেমটাই হচ্ছে এরকম। যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই পুরুষেরা মহিলাদের মাথায় ধারণা সেট করে দিয়েছে যে ঘরের সব কাজ রান্নাবান্না বাচ্চা সামলানো এসব কাজ নারীর।
পুরুষ টাকা উপার্জন করছে সেহেতু নারীদের থাকতে হবে পুরুষের ইচ্ছে মতো। তারা যেভাবে চালাবে নারী সেভাবেই চলবে। অনেক পুরুষ আছে শালুক, যারা শুধু অফিসটাই করে, তারপর বাসায় এসে হম্বিতম্বি শুরু করে দেয়। এক গ্লাস পানি ঢেলে খাবে, তাও তার সামনে বাদে। স্ত্রী রান্না করছে হয়তো, সেখান থেকে ডেকে নিয়ে এসে বলবে আমাকে এক গ্লাস পানি দাও। অথচ তার স্ত্রী যে সারাদিন দুদণ্ড বিশ্রাম নিতে পারেনি, এটা তার মাথায় নেই। সে এক পুরনো প্রশ্ন। সে তো সারাদিন বাড়িতেই থাকে, কি এমন কাজ করে? তেমনি এখন নারীরাও আধুনিক হচ্ছে। পুরুষের দাসত্ব তারা মানতে চায় না, কেউ কাউকে স্পেস দিতে চায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে কি সুন্দর ব্যবহার করতেন শালুক। তার সেই আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম, তবে দেশে বিবাহ বিচ্ছেদ এত বেড়ে যেত না। প্রথম কথা হচ্ছে, দুজনকে দুজনের সমস্যা অসুবিধা বুঝতে হবে, একে অন্যের প্রতি সদয় হতে হবে। সে আমার স্ত্রী বা স্বামী, শুধু এটা না ভেবে যেদিন আমরা ভাবতে পারবো সে আমার অর্ধাঙ্গিনী, আমরা এক দেহ একটি প্রাণ। তার ব্যথা মানে আমার ব্যথা, তার কষ্ট আমারও কষ্ট, সেদিন আর দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। তাকে অন্য আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ ভাবতে হবে। এই যে তুই, এখন তুই আমার দেহের একটা অবিচ্ছেদ্য অংশ। তোকে একা বাসায় রেখে যাই আমি, মনটা কিন্তু এখানেই পড়ে থাকে। তুই এখনো অনেক ছোট, সংসার সামলানোর মতো বয়স জ্ঞান কোনোটাই তোর হয়নি। একাই বাসায় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তবে কে দেখবে তোকে? তোকে এখন এসব কাজ নিয়ে ভাবতে হবে না। একান্তই যদি কাজ করতে ইচ্ছে করে, তবে সেটা শুক্রবারে, আমি যখন বাসায় থাকবো। এখন তোর কাজ হচ্ছে পড়াশোনা করা, নয়তো আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব শালুক। তুই যদি ভালো রেজাল্ট করতে না পারিস, নিজেকে ব্যর্থ মনে হবে। শালুক চুপ করে রইল। ধ্রুব দৌড়ে গেল রান্নাঘরের দিকে, মাছ পড়ে যাবে বলে। ধ্রুব চলে যেতেই শালুক মুচকি হাসল। বিবাহ নামক বন্ধনটির এত শক্তি তা শালুক আগে জানত না। ধ্রুবর মতো মানুষকেও কেমন আবেগী করে দেয়। যাকে বিয়ের আগে শালুক লৌহ মানব ভাবত, তারও একটা কোমল মন আছে। ভাবলে চমকে ওঠে শালুক। সারা শরীর মন জুড়ে এক ভালো লাগার আবেশ কাজ করে। শালুক নিজের পড়া শেষ করে রাখলো। ধ্রুব মাছ ভাত ডাল রান্না করে সব প্লেটে বাটিতে করে বেড়ে নিয়ে এলো। দুজনে মিলে খাওয়া শেষ করে ধ্রুব শালুকের পড়া ধরল। শালুকের পড়ায় উন্নতি হচ্ছে বুঝতে পেরে ধ্রুবর ভীষণ ভালো লাগলো। পড়া শেষ হতে ধ্রুব তেল নিয়ে শালুকের চুল বেঁধে দিল, বেনি করে দিল দুটো। শালুকে তখন ভীষণ করে বড় শাশি মেজো শাশির কথা মনে পড়ল। ঢাকায় আসার পর শালুক একদিনও চুলে চিরুনিও লাগায়নি। আগে থেকে অভ্যাস না থাকে চুল বাঁধার ব্যাপার, চুলে তেল দেওয়ার ব্যাপার শালুকের বিরক্তই লাগে। রাতে শুতে গিয়ে ধ্রুবর মনে হলো বাসায় একটা ফ্রিজ লাগবে, শালুকের জন্য একটা পড়ার টেবিল লাগবে, একটা ড্রেসিং টেবিল লাগবে, একটা ওয়ারড্রপ লাগবে। 22,000 টাকা মাসিক ইনকাম যেখানে, সেখানে নিজেদের সংসার খরচ বাসা ভাড়া মিলিয়ে হয়ে যায় কোনো মতে। বাকিটা কিভাবে করবে ধ্রুব? শালুকের নিশ্চয় ভীষণ অসুবিধা হয়। একটা ফ্রিজ হলে গরম লাগলে শালুক ঠান্ডা পানি খেতে পারত, মাছ মাংস ফ্রিজে রাখতে পারত। এখন যা আনা হয় তা রাখার জায়গা নেই, চুলোয় জাল করে রাখতে হয়। শালুকের জামা কাপড় সব শপিং ব্যাগেই গুছিয়ে রাখা। শালুক কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ধ্রুবকে বলল, আপনি দুটো প্যান্ট কিনছেন না কেন? প্রতিদিন একটা জিন্স প্যান্ট পরে বাহিরে বের হয়ে যান। ধ্রুব হাসলো। প্রতিদিন প্যান্ট পরতে গেলে ধ্রুবর নিজেরও মনে হয় আরেকটা প্যান্ট দরকার, কিন্তু তারপরও আর কেনা হয়ে ওঠে না। নানা দিক ভেবে নিজের জন্য কিছু কিনতেও তার খারাপ লাগে, মনে হয় অযথায় টাকা নষ্ট হবে। শালুক কড়া গলায় বলল, কাল যদি নতুন প্যান্ট ছাড়া বাসায় ফেরেন, তবে মনে রাখবেন আমি আপনার এই প্যান্টও কেটে কুচি কুচি করে দিব। লুঙ্গি পরে বের হবেন তখন আপনি। ধ্রুবর ভীষণ ভালো লাগলো তার জন্য শালুকের এই তৎপরতা দেখে। শালুক ঘুমিয়ে পড়ল খুবই দ্রুত। শালুক ঘুমালে ধ্রুব শালুকের একটা হাত টেনে নিজের বুকের উপর চেপে ধরে পিস করে বলল, কবে তোকে বলতে পারবো তুই আমার কেশবতী, আমার বোকা ফুল, আমার ভালোবাসা তুই, যাকে সব সময় সবার কাছ থেকে বিশেষ করে আদনান ভাইয়ের হাত থেকে রক্ষা করতে চেয়েছি। কেউ জানে না, শুধু আমি জানি তোকে কত যত্নে আদনান ভাইয়ের নাগাল থেকে দূরে সরিয়ে রেখেছি। শুধুমাত্র আদনান ভাইয়ের নজর তোর উপর পড়বে বলেই হল বন্ধ না হওয়া সত্ত্বেও আমি বাড়িতে ছুটে গেছি। আদনান ভাই যেদিন দেশে এসেছে তার পরদিনই। আমি তো জানি আদনান ভাইয়ের যে গাছেরও খাবে তলারও কুড়াবে স্বভাব, সে তো স্কুল লাইফ থেকে এরকম ছিল। তোর মনে আছে শালুক, আমি কিন্তু বাড়ি ছেড়েছি আদনান ভাই বিদেশ যাওয়ার 2 দিন পর। তা না হলে আমিও বাড়িতেই থাকতাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতাম, যাতে করে তোকে চোখে চোখে রাখতে পারি। তুই শুধু আমার শালুক। গাপটি মেরে ঘুমের বান করে শুয়ে থেকে শালুক সবটা শুনল। তারপর শুনতে শালুকের সারা শরীর যেন কেঁপে উঠল কেমন করে।
তার মানে ধ্রুবভাই তাকে ভালোবাসতো। সে ছোটবেলা থেকে ধ্রুবভাই তাকে ভালোবাসে, অথচ শালক কখনো বুঝতেই পারেনি। আর ধ্রুবভাই সে নিজেও খুব সুন্দর করে লুকিয়ে গেছে এই ব্যাপারটা শালকের থেকে। শালকের কেমন উসখুস লাগতে লাগলো। নিজের দুই কানকে অবিশ্বাস হলো কিছু সময়ের জন্য। হয়তো সে ভুল শুনেছে এসব। ধ্রুব টের পেল শালক জেগে আছে এবং সবটা শুনে এখন স্থির থাকতে পারছে না। ধ্রুবর এখন কিছুটা লজ্জাই লাগলো। তারপর নিজেকে সামনে নিয়ে বিদু সুরে বলল, শালক। বোকার মতো শালককে হ্যাঁ বলে দিল। তারপর হ্যাঁ বলে শালক বুঝতে পারলো সে ভুল করে ফেলেছে। ধ্রুব এখন জেনে গেছে শালকও জেগে আছে। ধ্রুব হেসে বলল, আমি তোকে ভীষণ ভালোবাসি শালক। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা তুই শালক। কত কষ্টে নিজের ভালোবাসা, ভালো লাগা, আবেগ সবটা আমি লুকিয়ে রেখেছি তোর কাছ থেকে। আমার ভীষণ কষ্ট হতো লুকিয়ে রাখতে, তবুও কোনো উপায় ছিল না। তুই কোনোভাবে আমাকে প্রত্যাখ্যান করে দিস যদি, এই ভয়ে কখনোই আমি তোকে বুঝতে দেইনি। বুকের ভিতর ভালোবাসার এক ঘূর্ণিঝড় আমি সযত্নে চাপা দিয়ে রেখেছি। শালক কথা বলতে পারল না। কেমন যেন সব তার কাছে অবিশ্বাস্য লাগছে। ধ্রুব শালকের হাত ছাড়ল না। দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শালক লজ্জায় ধ্রুবর দিকে তাকাতেই পারছে না। না চাইতে মাথা নিচু হয়ে যাচ্ছে শালকের। কেমন যেন ভয়ও লাগছে। সে তো ধ্রুবর কাছে বলিয়ে দিয়েছিল যে সে আদনানকে ভালোবাসে। ধ্রুব কি এখন সেটা ধরে রেখেছে মনে? ধ্রুব তাকে বুঝিয়ে বলার পর যে শালক নিজের ভুল বুঝতে পেরেছে, এক মুহূর্তের জন্য তার মনে আদনানের চিন্তা আর আসেনি। সব অনুভূতি ফিকে হয়ে গেছে। তা তো ধ্রুব জানে না। ধ্রুবর একটু মন খারাপ হলে যে শালক অস্থির হয়ে যেত, তা কি ধ্রুব জানে? সকালে উঠেই ধ্রুব রান্না বসিয়ে দেয়। সকালে আর নাস্তা বানানোর সময় হয় না প্রতিদিন। বেশিরভাগ সময় ভাত খেয়ে নেয় দুজনেই। আজও ধ্রুব চুলায় রান্না বসিয়ে শালকের পাশে এসে বসলো। তারপর বলল, আয় তো চুলে হেয়ার প্যাক লাগিয়ে দিই, চুল বড় হতে হবে তোর। শালক মাথা নিচু করে বসে রইল। ধ্রুব ধ্রুব আপন মনে বলতে লাগলো, শালক তুই কি জানিস তুই যে ভীষণ বোকা একটা মেয়ে। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা নিজেই তুই বুঝতে পারিসনি। তুই হয়তো ভয় পাচ্ছিস আমার কাছে আদনান ভাইয়ের ব্যাপারটা বলে দেওয়াতে। আমি বলছি বিশ্বাস কর, আমি তো জানি তুই যে আদনান ভাইয়ের প্রেমে পড়িসনি আসলে। তোর মনে আদনান ভাইয়ের জন্য কোনো ভালোবাসা জন্মই নেয়নি। নিজের মনকে তুই পড়তে পারিসনি। আচ্ছা বলতো, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই কার দল সাপোর্ট করতি? শালক চুপ করে রইল। সে তো ধ্রুবদের দলকে সাপোর্ট করত। ধ্রুব যখন আউট হয়ে যেত শালকের মন খারাপ হয়ে যেত। ইচ্ছে করতো ধ্রুবকে যে আউট করেছে তার মাথা পাঠিয়ে দিতে। ধ্রুব একটু সময় চুপ থেকে বলল, বাড়িতে ফিরতে দেরি হলো কার জন্য তো চিন্তা হতো। শালক চুপ করেই আছে। সে ছোট ছিল তখন, ভালোবাসা কি বুঝতো না সেভাবে। কিন্তু তবুও তার মন কেমন আনসান করতো ধ্রুবর জন্য। ধ্রুবর কিছু হলেই শালকের মনে হতো ধ্রুব না জানি কত কষ্ট পাচ্ছে। সেদিনও তো ধ্রুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শালকের মনে হয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ধ্রুবকে না দেখলে। ধ্রুবর আবার দিয়ে চুল বেঁধে দিয়ে বলল, ভালোবাসা আর ভালো লাগা ব্যাপারটা তুই বুঝে উঠতে পারিসনি বলেই তো, বুঝতে পারিসনি তুই কাকে ভালোবাসিস। তবে তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি, আমাকে তুই ভীষণ ভালোবাসিস। চুলে শ্যাম্পু করে নিস, একটু পরে গোসল করে আমি খাবার নিয়ে আসছি। ধ্রুব চলে গেল রান্না করে। লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল শালকের সমস্ত মুখমণ্ডল। ধ্রুব সব কথাই ঠিক। শালক বোকা বলেই নিজের ভালোবাসা কার জন্য তা বুঝতে পারেনি। খাওয়ার পর ধ্রুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে শালক দেখতে লাগলো হন্তদন্ত হয়ে ধ্রুব বের হয়ে যাচ্ছে বাসা থেকে। নিচে গিয়ে ধ্রুব উপরের দিকে তাকালো। শালক লজ্জা পেয়ে গেল আজ। প্রতিদিন তো এভাবেই শালক দাঁড়ায়, ধ্রুবও তাকায়, তবে আজ কেন এমন লাগছে? ধ্রুব মুচকি হেসে চলে যায়। শালকের সারা শরীর যেন অবশ হয়ে এলো ধ্রুবর এই তাকানোতেই, এই মুচকি হাসিতে। শালক বুঝতে পারছে না আজ কেন তার এরকম লাগছে। ভালোবাসা কি তবে এরকমই হয়? আকাশ আজ অত্যধিক নীল লাগছে। বর্ষাকালের আকাশ হয় মেঘে ঢাকা, মুখ গোমড়া করে থাকে। কিন্তু আজকের আকাশ ভীষণ সুন্দর, মন ভালো করে দেওয়ার মতোই সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া বইছে। আশা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আশার বাবা মা আসবে বিয়ের পাকা কথা বলতে। আশার মন আজকে ভীষণ ভালো, ফুরফুরে মেজাজেই হাঁটছে ছাদে। হাঁটতে হাঁটতে একবার শালকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। মনটা কিছুটা খারাপ হলো আশার। ধ্রুব আর শালক বাড়ি থেকে চলে গিয়েছে 18 দিন হলো। এরই মধ্যে একবারও আশা ধ্রুবর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। বারবার ধ্রুবর ফোন বন্ধ পেয়েছে। ধ্রুব কোনো রকম যোগাযোগ করেনি। অবশ্য ভালোই করেছে যোগাযোগ না করে। সে তো আর এই বাড়িতে ফিরে আসবে না। এবারের মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যাক ওরা, তাহলে নিজেরাই ভালো থাকবে। আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসে সিগারেট টানছে। উদাসীন দেখাচ্ছে আজকে তাকে খুব।
তবে মনের মধ্যে একটা সূক্ষ্ম আনন্দের অনুভূতি সে টেরই পাচ্ছে। তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুত আদনান ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। একটা বিন্দাস লাইফ আদনানের জন্য অপেক্ষা করে আছে। আশা এগিয়ে গিয়ে আদনানের রাত খাওয়া সিগারেট নিল। তারপর নির্দ্বিধায় খেতে লাগলো। তার মন একটু বেশিই খুশি। কী কারণে এত বেশি খুশি আশা এখনও ব্যাপারটা ধরতেই পারছে না। আদনানের সাথে বিয়ে ফাইনাল ফাইনাল কথা হবে, এটা একটা কারণ হতে পারে। আশা ফনিটেইল করে বাঁধা চুলগুলো খুলে দিল। বাতাসে চুলগুলো আশার মুখমণ্ডল ঢেকে দিচ্ছে। চুল সরানোর চেষ্টা করছে না আশা। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশার দিকে। তার মনে হলো ওখানে যেন শালুক দাঁড়িয়ে আছে। ও যে শালুকের ঘাড় সমান ছোট করে কেটে ফেলা চুল। আদনান নেমে গেল রেলিং থেকে। আশার মুখে চুলগুলো সরিয়ে দিয়ে গুঁজি দিল কানের পিছনে। একটা ফুল গুঁজি দিল কানের পিছনে। আশার পা সামান্য উঁচু করে আদনানকে একটা চুমু খেলো। সেই মুহূর্তে হঠাৎ করে আবার মনে পড়ে গেল এই আশা। শালুক নয়, শালুক নেই, হারিয়ে গেছে তার শালুক। কোথায় গেছে তা আদনান জানে না। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বাকিটা জীবন শালুক হয়তো আদনানের সাথে কথাও বলবে না, যদি কখনো দেখাও হয়ে যায়। আদনানের বুকের ভিতর ভীষণ ভারী হয়ে যায়। নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য যেমন আশাকে দরকার ছিল অপশন হিসাবে, তেমনি আজীবন সংসার করতে শালুককে দরকার ছিল। শালুককে আর কোথায় পাবে আদনান? সে তো কোহিনূর হীরার চাইতেও বেশি দামি কিছু। কে জানে ধ্রুব তাকে কোথায় লুকিয়ে রেখেছে। ধ্রুবকে আদনান চেনে ভালো করে। আত্মসম্মানী ধ্রুব কিছুতেই এই বাড়ি ফিরে আসবে না, যেখানে তাকে আর শালুককে অপমান করা হয়েছে। ছোটবেলা থেকে ও তো ওর প্রবল আত্মসম্মানবোধ। আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে। যে আশার জন্য এত কাণ্ড ঘটে গেল, তাকে আদনান নিজের স্বার্থ সিদ্ধির পর কিছুতেই জীবনে রাখবে না। আশার পশ্চাতে দুটো লাথি মেরে আদনান তাকে বের করে দিবে জীবন থেকে। লাথি দেওয়ার স্টাইলও আদনান ভেবে রেখেছে। তারপর খুঁজে বের করবে শালুক নামের একটি মেয়েকে। দুধের স্বাদ গলে মেটানোর চেষ্টা করবে আদনান। এসব ভাবতে আদনানের মন ভালো হয়ে গেল। আশা ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, আফিফারা চলে এসেছে, চলো আমরা নিচে যাই। আদনান দ্বিধাদ্বন্দ্বিত হলো। বিয়ের পর থেকে আফিফা তাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেই যাচ্ছে। সে যে আফিফার আপন বড় ভাই তা যেন আফিফা ভুলেই গেছে। মানুষ শত্রুর সাথেও দেখা হলে মুচকি হেসে কথা বলে। আফিফা তাও করছে না। কেমন চোখ মুখ শক্ত করে রাখে আদনান আশেপাশে গেলেই। আফিফার স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান। লোকটা আফিফার চাইতে একটু খাটো, মাথার চুলও কম, অথচ আফিফা সুন্দরী। দুজনকে যেন মানাচ্ছেই না। আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিফার স্বামীর দিকে। আশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লোকটা আশার দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। আশার হঠাৎ করে মনে হলো এই লোকটা আফিফাকে ভীষণ ভালো রাখবে। এদের বাহ্যিক দিক থেকে অমিল হলেও মনের দিক থেকে যথেষ্ট মিল হবে। আফিফা বিয়ের পর এই তৃতীয়বারের মতো বাবার বাড়ি এসেছে, অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসে না সে। বুকের ভিতর কাঁপছে আফিফার। জহির ভাই নিশ্চয়ই আর বাড়িতে আসেনি। পুরো বাড়িটা কেমন খাখা করছে। মা শাসিকে ধরে আফিফা কান্নায় ভেঙে পড়ল। কেমন দমবন্ধকর অনুভূতি হচ্ছে আফিফার। এখনও তার বিশ্বাসই হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারো সাথে। এই অনুভূতি এত বিশ্রী কেন আফিফা জানে না। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায়, সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ড এপড় ওপড় করে দিচ্ছে। খুব যত্ন করে নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা। এ দম বন্ধ করা কষ্ট থেকে মুক্তি পাবে কবে? এই যন্ত্রণা ফিকে হবে কবে? যদি পারত তবে মন থেকে জহির ভাইয়ের নামটাই সে মুছে দিত। সবার সাথে কথা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল। একটা খাট, একটা টেবিল আর একটা আলমারি ছাড়া এই ঘরে আসবাবপত্র বলতে আর কিছুই নেই তেমন। দেওয়ালে জহির, আদনান আর ধ্রুবর একটা ছবি আছে শুধু। আফিফা ছবিটির দিকে অশ্রু সজল নয়নে তাকালো। লাজুক চোখে তাকিয়ে আছে জহির ভাই তার দিকে। ফিসফিস করে আফিফা বলল, কেন আমার হলে না তুমি? আমার আজীবনের আক্ষেপ রয়ে যাবে তোমাকে না পাওয়া। একটা জীবন শেষ হয়ে যাবে এই তুমি নামক যন্ত্রণা দিয়ে। জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমার তোমার কাছে প্রশ্ন থাকবে, কি এমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে? তুমি আমার জীবনের এমন এক অপূর্ণতা, যে অপূর্ণতা পৃথিবীর সব কিছু দিয়েও পূর্ণ হবে না। আমি তোমায় সত্যিই ভালোবেসেছি। আফিফা আসার খবর পেয়ে শাপলা ছুটে এলো। খুঁজতে খুঁজতে জহিরের রুমেই পেয়ে গেল আফিফাকে। এসে আফিফার বুকে চাপিয়ে পড়ল। শাপলা, বহু বছর পর যেন দুই বোনের দেখা হয়েছে এমন। কান্নার জন্য কেউ কারোর সাথে কথাই বলতে পারছে না। কথা বলছে তাদের দু চোখের নোনা জল। শাপলা কাঁদতে কাঁদতে বলল, শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে রে আপা, একেবারে বউ বউ লাগছে। আফিফা নিজের চোখ মুছে বলল, কেমন আছিস তুই শাপলা? এত শুকিয়ে গেছিস কেন? শাপলা মুখ কালো করেই বলল, আমার কিছু ভালো লাগে না রে আপা।
এ বাড়িতে থাকতে আমার মোটেও ইচ্ছে করে না। তুই নেই, শালুক নেই, ধ্রুববাইও নেই, নয়না আফা নেই, জহির ভাই নেই। মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বাস করছি। এখন আর নাস্তার টেবিলে গল্পের আসর জমে না আপা। সন্ধ্যায় চা ঝালমুড়ির টেবিলটা কেমন নিষ্প্রাণ হয়ে থাকে। কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশ নিয়ে। শেষের কয়েক মুঠো মুড়ি খাওয়ার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্না করা সে শালুক এখন আর নেই। জানিস আপা, এই কয়েকদিনে আমাদের বাড়িতে যতবার মুরগি রান্না হয়েছে, লেগ পিসগুলো অবহেলায় বাটিতে পড়ে রয়েছে। কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি। কে খাবে বল? কারো কি সাধ্য ছিল নাকি ওগুলোর দিকে চোখ তুলে তাকাবার? অথচ এখন পড়ে থাকে, তাও কেউ খেতে পারে না। পরশু শুটকি রান্না করতে গিয়ে মেজো চাচি কান্না করে দিয়েছে। বলতো কি একটা অবস্থা! এই শুটকি রান্না নিয়ে সে কি ঝগড়া করতো শালুক। খাবার খেতই না নিচে এসে সেদিন। মেজো চাচি কাঁদতে কাঁদতে আবার শুটকি তুলে রেখেছে। বড় চাচি বলে দিয়েছে এ বাড়িতে শুটকি রান্না একেবারেই নিষিদ্ধ। একটা মানুষ চলে গেল, অথচ তার স্মৃতি এমনভাবে রেখে গেল যে কেউই ভুলতে পারছে না। আমার ব্যাগে প্রায় 500 টাকা জমেছে আপা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে। যখন দেখি সব টাকাই ঠিকঠাক আছে, আমার বুকটা যন্ত্রণায় ভেঙে যায়, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কান্নায়। কেন ব্যাগে টাকা থাকে বলতো আপা? শালুক কেন আমার ব্যাগ থেকে আর টাকা নেয় না? আমি প্রতি রাতে ঘুমাতে গেলেই বলি, তুই সব টাকা নিয়ে নে শালুক, আমি টু শব্দও করবো না। তবুও শালুক আসে না আপা। কতদিন শালুক আমার সাথে ঘুমায় না। আমার ভীষণ একা লাগে। রাতে ঘুম থেকে জেগে উঠি, মনে হয় শালুক যেন ডেকে বলছে, আপা উঠ না, টয়লেটে যেতে ভয় করছে। খাটের নিচে মনে হয় কেউ আছে। আমি তাকিয়ে দেখি আমার বিছানা ফাঁকা। আমার ছোট বোনটা আমার পাশে নেই আপা। কোথায় গেলে পাবো আমরা শালুককে? কেন এত অন্তর পুড়ে যায় শালুকের জন্য? আফিফা কি জবাব দিবে সেটা জানে না। তার নিজেরই বুক কাঁপছে শালুকের জন্য। শালুক একটা টুনটুনি পাখির মতো ছিল, যে সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো। সবচেয়ে চঞ্চল আর দুষ্ট ছিল। কোথায় আছে সেই শালুক এখন? এখনও কি আগের মতো উড়াউড়ি করছে শালুক? ধ্রুব কি শালুককে সামলাতে পারছে? শালুককে ভালোবাসা না এরকম কেউ নেই এই বাড়িতে। শাপলা একটু থেমেই বলল, জানিস আপা, কাল ভিক্ষে চাইবার জন্য এক মহিলা এলো। আমি গিয়ে চাল দিয়ে আসতে জিজ্ঞেস করলো শালুক মা নাই বাড়িতে। আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে। উনি হেসে বললেন, শালুক নাকি সবার আড়ালে ওনাকে বড় মগে করে 1 মগ চাল দিয়ে দিত। ওনার একটা ছোট নাতি আছে। নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে। সে নাতির জন্যই নাকি শালুক খেলনা কিনে দিত। বাড়ি থেকে ফলমূল যা পেত সব লুকিয়ে দিয়ে দিত ওনাকে। শুনে আমার এত কান্না এলো। আমার বোনটা এত ভালো ছিল কেন আপা? এতই যখন ভালো ছিল, ওর সাথে এরকম বাজে কেন হলো আপা? আমি জীবনেও আদনান ভাইকে ক্ষমা করব না, আমার ছোট্ট পরীর মতো বোনটির জীবন নষ্ট করার জন্য। আফিফা বলল, করিস না ক্ষমা। আল্লাহর কাছে হাত তুলে নাম ধরে বদদোয়া দিবি ওকে, যেমন আমি দেই প্রতিওক্ত নামাজ পড়ে। ও আমার ভাই না, ও একটা জানোয়ার। বোনের পশুর চাইতেও খারাপ ও। আশার বাবা মা মামা খালারা এলো দুপুরের সময়। খাওয়ার পর সবাই মিলে বসলো বিয়ের ব্যাপারে কথা বলতে। আদনানের উপর রাগ থাকলেও আদনানের 2 চাচা চাচিও উপস্থিত থাকলো এই আলোচনায়। বাড়ির সবাই উপস্থিত থাকলো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলায় বললেন, খুব তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান উনি। তাকে থামিয়ে দিয়ে আশার মা কথা বলতে লাগলো। আশা তখন সিতারা বেগমের রুমে গিয়ে একটা পান বানিয়ে নিয়ে এলো। সেই পান মুখে পুরে চিবোতে চিবোতে বসার দিকে আসতে শুনলো বিয়ের কথা হচ্ছে। আদনান একটা লাল পাঞ্জাবি পরে বরের মতো লাজুক ভঙ্গিতে বসে আছে। আশার ভীষণ হাসি পেল। আগেও কয়েকবার সিতারা বেগমের থেকে পান নিয়ে খেয়েছে আশা, কিন্তু এটার টেস্ট আসলে কেমন তা বুঝতে পারছে না। তাই আজ আবারও খাচ্ছে। পানের রস পড়ে আশার হলুদ টি-শার্ট লাল হয়ে গেল। আশা এগিয়ে এসে তার বাবার পাশে বসলো। তারপর বাবাকে পিস পিস করে কিছু বলল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি আন্টি, আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মুহূর্তেই। আশা কি বলছে সব? আশা আগের মতোই স্বাভাবিক। আদনানের কাছে গিয়ে বলল, আমাকে আরেকটু পান দিতে পারবে? আজকে দাদির কৌটাটা থেকে চুন খেয়েছি পানের সাথে, এখন মুখের ভিতর কোথাও লেগে গেছে মনে হচ্ছে। আদনান কথা বলারই যেন শক্তি পাচ্ছে না। এই মেয়ে তাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলাই কথা বলে যাচ্ছে তার সাথে। আদনানের বাবা জিজ্ঞেস করলেন, সমস্যা কোথায় আশা মা? আশা একটু ভেবেই বলল, আমি আদনানকে আমেরিকা থেকে অবজার্ভ করছি আঙ্কেল। ওর চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা কিংবা সম্মান দেখিনি। দেখেছি লোভ। নিজের ভাইয়ের সাথে ও নিজেও কি বাজে একটা কাজ করেছে। ও ভীষণ সেলফিশ মানুষ। নিজের চাওয়া পাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতেও 1 মুহূর্ত দেরি করবে না। আমি জানি আমাদের কালচারে এসব ছাড়াছাড়ি কোনো ব্যাপারই না, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি জানি এই মানুষটা একটা সময় আমাকে ছেড়ে যাবে। সে যা করছে সব অভিনয়।
আগে থেকে যখন এটা বুঝতে পেরে যায় কেউ যে তার বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে যাচ্ছে, তখন তার পক্ষে আসলেও সম্ভব হয় না সে মানুষের সাথে থাকা। তার আন্তরিকতাও তখন মেকি মনে হয়। আমাদের কাজ ছাড়া যেমনই হোক না কেন ভান করতে জানে না, কারো ভান মেনে নিতেও পারে না, আমরা জেনে শুনে। আর এখানে আমি জানি যখন ওর পুরোটা ভান, তখন লাইফ পার্টনার করা তো অসম্ভব। কেউ কিছু বলতেই পারলো না আশার কথা জবাবে। কি বলবে? আশা তো মিথ্যে কিছু বলেনি। হঠাৎ করে আশা ধরতে পারলো তার মন সকাল থেকে এত ভালো কেন। এই যে আদনানকে এভাবে রিজেক্ট করে দিবে, তা তার মন, অবচেতন মন আগেই জানতো। তাই তো এত আনন্দিত লাগছিল আশাকে। আশা বসে আছে নিশ্চিত ভঙ্গিতে। আদনানের পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। পেটে মোচড় দিয়ে উঠল আশার কথা শুনে। আদনান কল্পনাও করেনি তীরে এসে আশা এভাবে তরি ডুবিয়ে দিবে। সকালে আশাকে যেভাবে পশ্চাৎ দেশে লাথি দিবে ভেবেছিল, এখন দেখতে পাচ্ছে সেই লাথি যেন তার নিজেরই পশ্চাৎ দেশে দিয়ে দিয়েছে আশা। দাবার শখ এভাবে বদলে যাবে আদনানের ভাবনাতেও আসেনি। এখনও আদনানের অবিশ্বাস্য লাগছে। একটু আগেই তো আশা ছাদে আদনানের গালে চুমু খেলো, তখনও তো মনে হয়নি আশা এরকম কিছু করবে। তবে হঠাৎ করে এরকম কেন করলো? আদনান উঠে গিয়ে আশার হাত চেপে ধরে বলল, এভাবে আমার লাইফ নিয়ে তুমি খেলা করতে পারো না আশা। এই মুহূর্তে এসে তুমি কিছুতেই এরকম সিদ্ধান্ত নিতে পারো না। আশা মুচকি হেসে আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, লিসেন আদনান, আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে আমরা বিয়ে করবই। তো তুমি দুজনেই অ্যাডাল্ট। দুজনের সম্মতিতে আমরা ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। তার মানে এই নয় যে আমার তোমাকেই বিয়ে করতে হবে। আর যদি এরকম হয় যে বিয়ে করব বলেছি বলে বিয়ে করাই লাগবে, তাহলে তো তোমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নয়নাকেই বিয়ে করা। আমি যতদূর বুঝেছি তোমাদের মধ্যে লাভ রিলেশন ছিল, আঙ্কেল আন্টির মনসম্মতিও ছিল, তবে শেষ পর্যন্ত তুমি তাকে বিয়ে করনি। সেখানে আমি কেন তোমাকে বিয়ে করব? তুমি বয়ফ্রেন্ড হিসেবেই তো পারফেক্ট না, হাজব্যান্ড হলে তো অনেক রেসপন্সিবিলিটি, সেখানে তুমি 0 আউট অফ 10। আজাদ সাহেব উঠে আসার পাশে দাঁড়িয়ে বললেন, এই সময় তুমি এরকম সিদ্ধান্ত নিলে আমাদের মান সম্মান আর থাকবে না মা। আশা ভ্রুকুটি করে নিজের বাবার দিকে তাকালো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলা ইংরেজি মিলিয়ে যা বললেন, তার মানে হলো আমার মেয়ে যেহেতু এ বিয়েতে মত নেই, সেখানে তাকে জোর দেওয়ার কোনো মানেই হয় না। এ বিয়ে হবে না। বিদায় নেওয়ার সময় আশা সবার থেকে বিদায় নিল। আদনানের কাছ থেকেও হেসে বিদায় নিয়ে চলে গেল বাবা মায়ের সাথে। হতভম্ব হয়ে আদনান দাঁড়িয়ে আসার গমন পথের দিকে তাকিয়ে রইল, যেমন করে সেদিন তাকিয়ে দেখেছে শালুকের চলে যাওয়া। আদিবা বেগম ছেলের সামনে গিয়ে বললেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও জড়িয়েছে। এবার বুঝতে পেরেছিস তো লজ্জা জিনিসটা কি? অবশ্য তুই বুঝবি না, তোকে আমি মানুষ বানাতে পারিনি। লজ্জা আমার হওয়া উচিত তোর মতো ছেলের মা হয়েছি বলে। আদনান দৃঢ় পায়ে নিজের রুমে চলে গেল। একুল ওকুল দুইকুল হারিয়ে আদনান নিজেকে রিক্ত শূন্য মনে হচ্ছে। আশা যদি বিয়ে করবে না বলেই ভেবে রেখেছিল, তাহলে কেন আগে তাকে জানালো না? তাহলে তো আদনান শালুককে হাতছাড়া করতো না কিছুতেই। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আদনানের। বিচিত্র এই জীবনের কতটুকুই বা মানুষ জানে। বুকের ভিতরের একটা হাহাকার আজ আদনানকে ব্যথিত করেছে। শালুকের স্কুলে প্রি টেস্ট এক্সাম শুরু হবে আগামীকাল থেকে। ধ্রুব নতুন চাকরি, নতুন টিউশনি। এই মুহূর্তে শালুককে নিয়ে ধ্রুব কিছুতেই গ্রামে যেতে পারছে না। রাতে বাসায় ফিরে ধ্রুব স্কুলে কল দিল। নিজেদের সব সমস্যার কথা স্কুলে খুলে বলল। তারপর জানালো শালুকের পক্ষে পরীক্ষায় হাজির হওয়া এই মুহূর্তে অসম্ভব। স্যারকে অনেক রিকোয়েস্ট করে ধ্রুব শালুকের এক্সাম দেওয়া বাদ দেওয়ালো। তবে স্যারকে অনুরোধ করলো যাতে করে প্রতিদিনের এক্সামের প্রশ্নটা ধ্রুবকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। ভয়ে আদমরা হয়ে রইল শালুক বাসায় ধ্রুবর সামনে বসে পরীক্ষা দিতে হবে শুনে। ফিট বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল তার। পরের কয়েকদিন গেল শালুকের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। প্রতিদিন রাতে ধ্রুব বাসায় এসে শালুকের এক্সাম নেয়। এই প্রথম শালুক অনুভব করলো আশেপাশে সাহায্য করার মতো যখন কেউ থাকে না, তখন নিজের সরকার নিজেরই তেল দেওয়া লাগে। এ যেমন এখন শালুকের কোনো উপায় নেই কারো থেকে হেল্প নেওয়ার। মূর্তিমান বিপদের ন্যায় ধ্রুব শালুকের সামনে বসে রইল। উভয়ন্ত পরীক্ষার জন্য নির্ধারিত সময় চাইতে 20 মিনিট সময় শালুককে কম দিল। শালুক প্রশ্ন করায় ধ্রুব জবাব দিল, মনে কর এটা তোর ফাইনাল এক্সাম। তখন খাতায় মার্জিন দিতে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারের পূরণ করতে, সিগনেচার শিটে নিজে সিগনেচার দিতে, স্যাররা খাতায় সিগনেচার নিতে, এক্সট্রা পেজ আনতে, আসা যাওয়া করতে, খাতায় পিন মারতে, প্রশ্ন ভালো করে পড়তে। এসব কাজে তোর মিনিমাম 20 মিনিট সময় নষ্ট হবে। তাই তোকে মূল সময়ের সাথে 20 মিনিট সময় কম ধরেই পরীক্ষার জন্য মাইন্ড সেট আপ করতে হবে। এই সময়ের মধ্যে ফুল মার্কস উত্তর দিতে হবে। শালুকের বুক ফেটেই কান্না এলো।
কেন এরকম শত্রুতা করছে ধ্রুব তার সাথে? এই বুঝি তার ভালোবাসা শালুকের প্রতি? ভালোবাসা হলে তো আরও ২০ মিনিট সময় বেশি করে দিত সে শালুককে। বুকভরা ব্যথা নিয়ে শালুক এক্সাম দিল। পুরোটা সময় ধ্রুব শালুকের সামনেই বসে রইল। যেদিন যে সাবজেক্ট এক্সাম সেদিন এক্সামের সময় বই খাতা রান্নাঘরে রেখে আসতো ধ্রুব। এরকম অথৈ জলে শালুক আগে কখনো পড়েনি। প্রথম দিন পরীক্ষা দিয়ে শালুক বুঝতে পারল শিক্ষক হিসেবে ধ্রুব ভীষণ কড়া। এরপর থেকে নিজ দায়িত্বে সারাদিন ধরে মনোযোগ দিয়েই পড়েছে শালুক। সেই সাথে ধ্রুবকে সামনে বকাবকি করে গেল এক্সাম দিতে বসে। এক্সাম শেষ হলে ধ্রুব শালুকের খাতা দেখল। শালুক নিজের প্রচেষ্টায় পরীক্ষায় 4.14 পেল। ধ্রুব যখন শালুককে তার রেজাল্টের কথা জানালো, শালুকের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা সে শুনেছে। 4.14 তার পয়েন্ট! এত অসম্ভব ব্যাপার। তাও সে একা এক্সাম দিয়ে পয়েন্ট পেয়েছে। সে কি জানে সে দেখাদেখি করে এক্সাম দিয়ে 3.50 এর উপরে উঠাতে পারতো না। শালুকের বিশ্বাস হলো না। ধ্রুবর হাত ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করে, আপনি সত্যি বলছেন? আমি সত্যি এত ভালো রেজাল্ট করেছি? ধ্রুব হাসল। তারপর হঠাৎ করে শালুককে বুকে জড়িয়ে বলল, আমার বোকা ফুল না তুই। আমি তো তোকে নিজের হাতে গড়ে নিব শালুক। কেউ যেন তোকে কখনো কথা শোনানোর সাহসই না পায়। তুই আরও ভালো রেজাল্ট করবি শালুক। তুই শুধু একটু চেষ্টা করে যা। আমি তো আসি তোর পাশে। তারপর লজ্জা পেয়ে শালুককে ছেড়ে দিয়ে বিড়বিড় করেই বলল, রান্না বসাতে হবে, আমি রান্নাঘরে যাই। শালুকের কী যে ভালো লাগলো হঠাৎ করেই। এই যে হুট করে ধ্রুব তাকে জড়িয়ে ধরল, তাতে শালুকের হৃদয় শান্ত হয়ে গেল। আবার অপ্রস্তুত হয়ে যে ধ্রুব পালিয়ে গেল শালুকের সামনে থেকে, তাও শালুকের ভীষণ ভালো লাগলো। এত ভালো লাগছে কেন শালুকের? শালুক ভেবে পেল না। রাতে খেতে বসে ধ্রুব শালুককে বলল, আগামীকাল থেকে আমার আসতে আরেকটু দেরি হবে শালুক। নতুন আরেকটা টিউশনি পেয়েছি। শালুকের মন খারাপ হয়ে গেল শুনে। সারা দিন সে চাতক পাখির মতো ধ্রুবর জন্য অপেক্ষা করে থাকে। এখন কিনা আরও বেশি দেরি করে আসবে ধ্রুব। আস্তে করে শালুক বলল, আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হয় তাই না ধ্রুব ভাই? আমি না থাকলেও তো এত ঝামেলা হতো না আপনার। একা থাকতেন, হলে থাকতেন, এত চাপও থাকতো না আর। ধ্রুব হেসেই বলল, 2 দিন আগে আর পরে। তোকে যখন ভালোবেসেছি বিয়ে তো আমি তোকেই করতাম। তো দায়িত্ব তো আমি নিজেই নিতাম শালুক। হয়তো 2 দিন পরে নিতাম, এখন একটু আগে নিচ্ছি, তাতে সমস্যা কি? এই যে তুই আমার সাথে আছিস, আমার পাশে থাকিস, বাসায় ফিরলে তোর উদ্বিগ্ন মুখ দেখি। এ পাওয়া কি কম পাওয়া তুই বল? এর চাইতে বেশি সুখ আমি কোথায় পেতাম? আমার সারাদিনের সব খাটুনি বলে যায় যখন বাসায় ফিরলে দেখি তুই আমার অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছিস। শালুক কিছু বলতে পারল না। তার কেমন অবিশ্বাস্য লাগছে। তাকেও কেউ এরকম পাগলের মতো ভালোবাসতে পারে? তাকে কখনো শালুক ভেবেছিল? নিজের সৌভাগ্য দেখে শালুক নিজেই অবাক হয়। ধ্রুবর ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও শরৎকালের স্নিগ্ধতার মতো মন মেজাজ সবসময় তার ফুরফুরে থাকে। দিনের শুরু হয় প্রিয় মানুষের মুখ দেখে, আবার দিনের শেষও হয় প্রিয় মানুষের মুখ দেখে। ভোর রাতে উঠে আবার নিজের পড়াশোনা করে কিছুক্ষণ। প্রচুর দখল যায় ধ্রুবর উপর দিয়ে। শালুকের সাথে তার সম্পর্ক এখন অনেকটাই প্রেমিক প্রেমিকার মতোই। শালুক আজকাল ধ্রুবকে ভীষণ মিস করে। প্রতিদিন ধ্রুব বের হওয়ার সময় 1000 বার বলে যেতে হয় যেন সে খুব শীঘ্রই ফিরে আসবে। সারাক্ষণ একে অন্যকে টেক্সট করে। শালুক নিজেকে দেখে নিজেই অবাক হয়। ধ্রুব তার সাথে এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে, সে ধ্রুবর জন্য এত বেশি উতলা হবে, তাকে কখনো শালুকের ভাবনাতে ছিল? অথচ আজকাল এই মানুষটা বাসায় ফিরতে একদণ্ড দেরি হলে শালুকের কেমন হাসপাস লাগে। মনে হয় অক্সিজেনের জন্য ভীষণ অভাব। সকালে বের হওয়ার সময় ধ্রুব প্রতিদিন টুপ করে একটা আলতো করে চুমু খেয়ে যায় শালুককে। তারপর আর পিছনে না তাকিয়ে হনহন করে বেরিয়ে যায় সিঁড়ি দিয়ে। নিচে গিয়ে একবার তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় দেয়। সারাদিন শালুকের কেমন উৎকণ্ঠা নিয়ে কাটে। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় শালুকের। বাড়ির জন্য কান্না করে। সবার কথা ভীষণ মনে পড়ে। আজকে শুক্রবার। আগামীকাল থেকে শালুকের স্কুলে টেস্ট এক্সাম হবে। ধ্রুব আজকে বাসায় আছে। সকালে দুজনে মিলে নাস্তা বানিয়ে নিল। ধ্রুব থেকে শালুক টুকটাক কাজ করা শিখে গেছে। শালুকের ভীষণ খারাপ লাগে সব কাজ ধ্রুব একা করে বলে। তাই শালুকের জোরাজোরিতে ধ্রুব টুকটাক হেল্প নেয় শালুকের। ধ্রুব রুটি বানিয়ে দিল, শালুক তাওয়ায় করে রুটি সেঁকে নিল। তারপর শালুক পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিল। ধ্রুব ডিম ভেজে নিল। চা ধ্রুব নিজেই বানায়। শালুক একদিন চা বানাতে গিয়ে প্রায় 1 কাপের মতো চা পাতা ব্যবহার করেছে। সব সময় যেখানে রান্নাঘরের চৌহদ্দির মধ্যে যায়নি একটা মেয়ে, তার জন্য রান্নাঘরের কাজ ভীষণ কঠিন। এরপর ধ্রুব দেখিয়ে দিয়েছে শালুককে, কিন্তু লজ্জায় শালুক আর চেষ্টাই করেনি। নাস্তা করতে গিয়ে শালুকের আজ আবারও বাড়ির কথা মনে পড়ে গেল। কতদিন হয়ে গেছে বাবা মাকে দেখে না। শালুকের নীরব কান্না ধ্রুব খেয়াল করলো।
কিন্তু কিছু বলল না। খাওয়ার পর ধ্রুব বের হলো কিছু কেনাকাটার জন্য। নামাজ পড়ে বাহির থেকে খাবার নিয়ে ফিরবে বাসার দুপুরে। শালুককে পড়তে বলে গেল। আজকে বিকেলে ট্রেনে দুজনেই গ্রামে যাবে। শালুক বই নিয়ে বসলো। মোটামুটি প্রস্তুতি ভালো শালুকের এবার। কারো হেল্প না পেলেও অন্তত 3.5 উপরে পাবে। আবার এসএসসিতে শালুক সেই ভরসা আছে নিজের উপর। শালুক বাংলা নৈবেদ্যিক পড়ছে। শালুকের ভীষণ ইচ্ছে করছে আগামীকাল গ্রামে গেলে বাড়িতে যেতে, কিন্তু ধ্রুবকে বলতে পারছে না। শালুক জানে ধ্রুব কিছুতেই বাড়িতে যাবে না, শালুককেও বাড়িতে যেতে দিবে না। এত কাছাকাছি গিয়েও আপন কাউকে দেখবে না মনে পড়লে শালুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। পাশের ফ্ল্যাটে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। শালুক খেয়াল করছে প্রায় দিনই ওই ফ্ল্যাটে ভীষণ ঝগড়া হয়। এরপর মারের শব্দ শোনা যায় নারী কণ্ঠের চিৎকার, বাচ্চার কান্নার, পুরুষের রাগী কণ্ঠস্বর। শুধু শুক্রবার হতো না এরকম, কিন্তু আজকেও তা হচ্ছে। বাচ্চার কান্নায় আজকে খুব জোরেই শোনা যাচ্ছে। শালুকের কেমন জানি কষ্ট হতে লাগলো। নিধির কথা মনে পড়ে গেল। এই বাচ্চাটা হয়তো নিধির বয়সী। আহারে, নিধি থাকে সবার কোলে কোলে, চোখের তারায়। আর এই বাচ্চাটাকে আদর করার জন্য মনে হয় কেউই নেই। হঠাৎ করে কাছের কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। তার এক মুহূর্ত পর বাচ্চাটার কান্না আরও জোরে শোনা গেল। শালুক আর বসে থাকতে পারল না। ঠিক করলো আজকে ধ্রুব আসলে বলবে ব্যাপারটা তাকে। ধ্রুবকে এখনো জানায়নি শালুক প্রতিবেশী ফ্ল্যাটে কি হয় এসব। ছোট বাচ্চাটার কান্না কেউই থামাচ্ছে না। শালুক আর না পেরে বের হলো ফ্ল্যাট থেকে। কিছুটা ভয় ভয় লাগছে শালুকের। এই প্রথম শালুক একা বাসা থেকে বের হয়েছে। যার সাথে কখনো কথা হয়নি তার কাছে যাচ্ছে। দরজায় নখ হতে ভিতরে মারার শব্দ, নারী কণ্ঠের গোঙানি শব্দ থেমে গেল। বাচ্চার কান্না থামল না। গেমে নিয়ে একাকার অবস্থা হয়ে একজন বছর 34 থেকে 35-এর মতো লোক এসে দরজা খুলে দিল। শালুককে দেখে কিছুটা চমকালো লোকটা। তারপর বাজখাই গলায় জিজ্ঞেস করলো, কি চাই? কে আপনি? শালুক ডোক গিলে বলল, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। লোকটা আবারও জিজ্ঞেস করলো, এখানে কি তাহলে? যান আপনার বাসায়। শালুক এবার অবাক হলো, লোকটা এভাবে কেন কথা বলছে তার সাথে। কাঁপা কাঁপা গলায় শালুক বলল, একটা বাচ্চার কান্না শুনলাম, এখনও তো কাঁদছে বাচ্চাটা, তাই এসেছি। লোকটা ভীষণ রুক্ষভাবে বলল, দূর বেডি, যান এখান থেকে। আমার মাইয়া কান্তাছে, আমি বুঝবো। আপনার এত সমস্যা কেন? বেশি পণ্ডিতি দেখাইতে আসবেন না বলে দিলাম। মায়ের চাইতে মাসির দরদ বেশি যেন। শালুকের ভীষণ রাগ হলো। এতক্ষণে হওয়া ভয়টা কেটে গেল। শালুক শুনতে পেল ভিতরে মহিলাটা মেয়েকে মানানোর চেষ্টা করছে। দমকে উঠে শালুক বলল, ভদ্রভাবে কথা বলুন, নিজের আচরণ সংযত রাখুন। আপনি প্রতিদিনই বাসায় মারধর করেন, সবটাই আমি শুনতে পাই। বাসায় একটা ছোট বাচ্চা রেখে আপনার লজ্জা লাগে না এরকমটা করতে? তেড়ে এসে লোকটা বলল, তোর বাপের কি তাতে? আমার বাসায় আমি যা খুশি তাই করব। শালুক হেসে বলে, আপনার যেমন খুশি যা খুশি তা করার অধিকার আছে, আমারও পুলিশে কমপ্লেন করার অধিকার আছে। আবারও যদি এরকম শুনি আমি সোজা পুলিশে খবর দিব। 14 শিকের ভাত খাবেন, তখনই বুঝবেন যে নারী নির্যাতনের আসল মজা। লোকটা হাঁ করে রইল শালুকের কথা শুনি। শালুক আর দাঁড়ালো না, নিজের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর শালুক টের পেল তার সারা শরীর কাঁপছে থরথর করে। জীবনে এই প্রথম সে এরকম করে কারোর সাথে কথা বলেছে। গোসল করে নামাজ পড়ে নিল শালুক। ধ্রুব এলো কিছুক্ষণ পর। খাবার নিয়ে এলো ধ্রুব। শালুকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক চুপ করেই রইল। শালুকের বিমর্ষ চেহারা ধ্রুবকে ভীষণ পীড়া দিতে লাগলো। চিবুক তুলে জিজ্ঞেস করলো, আমাকে বলবি না কি হয়েছে বল? শালুক মাথা নিচু করে বলল, পাশের ফ্ল্যাটে যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে। ওদের বাসায় ছোট্ট একটা বাচ্চাও আছে মনে হয় জানেন। আজকে বাচ্চাটার ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম আপনার কথা অমান্য করে। লোকটা ভীষণ চামারের মতো ব্যবহার করছিল আমার সাথে। আমিও তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে এসেছি। বলেছি আবারও এরকম মারধরের শব্দ পেলে পুলিশে কল দিব। ধ্রুব বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শালুকের দিকে। তারপর বলল, আমার বোকা ফুল তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তবে তোর একা ওখানে যাওয়া উচিত হয়নি শালুক। উচিত ছিল বাড়িওয়ালাকে ডেকে নিয়ে যাওয়া। লোকটা যদি তোকে একা পেয়ে আরও খারাপ ব্যবহার করত। শালুক কিছুক্ষণ চুপ থেকে বলল, কোনো একদিন যদি আপনি ওই লোকের মতো ব্যবহার করেন আমার সাথে, আমি কিন্তু তাহলে মরেই যাব। চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্ট দেয়। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শালুকের মাথায় নিজের বুকের উপর এনে রাখল। তারপর বলল, গাছের বুকে ফুল যেমন নিরাপদে থাকে শালুক, তুই আমার বুকে তেমনি নিরাপদে থাকবি শালুক। তোকে বউ করেছি নিজের রাজ্যের রানী করে রাখার জন্য। তোকে যদি কষ্টই দেই তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেওয়া, নিজের সত্তাকে কষ্ট দেওয়া। নিজেকে নিজে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচবো বলতো? শালুক কোনো জবাব দিতে পারল না। খাবার পর ধ্রুব শালুকের ব্যাগ গুছিয়ে নিল।
তারপর বাসার সব ময়লা বাহিরে জড়িতে রেখে চুলা, লাইট, ফ্যান, টয়লেটের ট্যাপ সব কিছু ভালো করে দেখে দুজনে বের হলো। ট্রেনের টিকিট কাটা আছে ধ্রুবর। শালুককে নিয়ে বের হলো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুজনে কমলাপুর পৌঁছায়। ট্রেন হলো বিকেল 5:30টায়। শালুক বসলো জানালার পাশে। বুকটা কেমন ভারী হয়ে আছে শালুকের। ধ্রুব বলেছে শালুককে দিয়ে এসে সে চলে আসবে। ধ্রুবর একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় থেকে শালুক পরীক্ষা দিবে। একে তো বাবা মা দেখবে না, তার উপর ধ্রুব চলে আসবে। উপায় নেই ধ্রুবরও। নিজের চাকরি, 3টি টিউশনি এতদিন মিস দিতে পারবে না সে। সব কিছু মিলিয়ে শালুকের খুব খারাপ লাগছে। বাতাসে শালুকের চুল উড়ে আসছে ধ্রুবর মুখে। ব্যাগ থেকে একটা ফান্স ক্লিপ বের করে ধ্রুব শালুকের চুলে লাগিয়ে দিল। শালুকের কাঁধ সমান চুল এখন 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়েছে। শালুক ধ্রুবর হাত ধরে বসে আছে। একটা স্টেশনে ট্রেন থামতে বাদাম নিয়ে এলো এক লোক। ধ্রুব বাদাম কিনে নিল। তারপর বাদাম ভেঙে নিজেও খেতে লাগলো, শালুককেও খাওয়ালো। ঝিনঝিন শব্দে ট্রেন চলছে। শালুক একটা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে, ধ্রুবর গায়ে একটা হুডি। শীত পড়তেই শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে শালুক যেতে লাগলো। আকাশের বুকে কেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শালুক কাশমুখায় ধ্রুবকে বলল, এই সূর্যের মতো করে যদি আমি পারতাম আপনার বুকের ভিতর হারিয়ে যেতে। ধ্রুবর ভীষণ অবাক লাগলো শালুকের কথা শুনে। শালুকের মাথা টেনে নিয়ে নিজের কাঁধের উপর রাখলো। তারপর বলল, আমি প্রমিস করছি না শালুক, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে দুজনে একসাথেই থাকবো। আরেক স্টেশনে নেমে ধ্রুব রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে এলো। দুজনে খেয়ে শালুক ধ্রুবর কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রাত 11:30টায় ধ্রুবরা ট্রেন থেকে নামলো। তারপর রিকশায় উঠে বসলো। শালুকের 2 চোখে রাজ্যের ঘুম নেমেছে। রিকশা কোথায় যাচ্ছে শালুকের হুঁশ নেই। তার মাথায় ঘুরছে ধ্রুব তাকে নিয়ে এসে আবারও বাস ধরে চলে যাবে। যেটুকু সময় ধ্রুব আছে তার বুক দখল করে রাখবে শালুক। ঘুম থেকে জেলে গিয়ে শালুক চমকালো যখন দেখলো সে দাঁড়িয়ে আছে নিজেদের বাড়ির সামনে। হতভম্ব হয়ে শালুক চিৎকার করে উঠল। ততক্ষণে বাড়ির দরজা খুলে দিয়েছে মতির মা। তারপর ভূত দেখার মতো চমকে সেও চিৎকার করে উঠল। কান্নাকাটির রোল পড়ে গেল হঠাৎ করেই। নিচে চেঁচামেচি শুনি আদনান এসে রুমের বাহিরে দাঁড়ালো। বুকের ভিতর আবারও অনুভূতির এক ঝড় উঠল। শালুকের পাশে ধ্রুব দাঁড়িয়ে আছে। দুজনকে কেমন সুন্দর লাগছে দেখতে। ওই ধ্রুব জায়গা তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। ধ্রুব দাদার সামনে গিয়ে বলল, দাদা, শালুকের টেস্ট পরীক্ষা আগামীকাল থেকেই। আমি চাইলেই পারতাম শালুককে অন্যত্র রাখার ব্যবস্থা করতে, কিন্তু তাতে শালুকের ভীষণ কষ্ট হতো। এত কাছাকাছি থেকেও পরিবারের কাউকে সে দেখবে না, এই অভিমান, এই যন্ত্রণা আমার ছোট্ট শালুক সহ্য করতে পারত না। আমি চাইনি শালুক কষ্ট পাক। আমাকে না বললেও আমি বুঝতে পারি তার বুকের ভিতর কেমন চটপট করে বাড়ি আসার জন্য। যে কয়টা দিন ওর পরীক্ষা ওই বাড়িতেই থাকবে। আমি আপনার উপর ভরসা করে শালুককে রেখে যাচ্ছি। সেদিন আপনার কথা আমি রেখেছি, আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করি। আমার শালুকের যেন কোনো ক্ষতি না হয়। আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি আপনি সেভাবে আমার আমানত আবারও আমার হাতে তুলে দিবেন। শালুকের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় তবে মনে রাখবেন দাদা, এই ধ্রুবর চাইতে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না। আজ শালুক এ বাড়ির মেয়ে না। এই বাড়ির মেয়েকে আমি রেখে যাচ্ছি না, আজ আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে। কারো সাথে কোনো কথা না বলে শালুকের সামনে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। যখনই কোনো খারাপ সমস্যা হবে, মন খারাপ হবে, কোনো কিছুর প্রয়োজন হবে আমাকে বলবে। আমি যেখানেই থাকি না কেন তোমার সব সমস্যার সমাধান করে দিব। মনে রেখো শালুক, এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে, কিন্তু আমার মতো কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া আমার জীবন একেবারে শূন্য। আমার জন্য হলেও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাবার খেও। আমি আসি। কেউ কোনো অনুরোধ করতে পারলো না ধ্রুবকে। ধ্রুব চলে গেল। ধ্রুব চলে যাওয়ার পর শালুক টলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। হাসনা বেগমের শীর্ণকায় দেহের দিকে তাকিয়ে শালুক বুঝতে পারল তার মা ভালো নেই। ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে শালুক। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। মা মেয়ের কান্নার শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। সবাই কাঁদছে। কতদিন পর মেয়ে বাবার বাড়ি এসেছে। আনন্দ বেদনায় কাঁদছে প্রতিটি মানুষ। দোতলায় দাঁড়িয়ে আদনানও কাঁদছে আজ। তবে সে শালুক এতদিন পর বাড়িতে আসায় কাঁদছে না। সে কাঁদছে শালুকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায়, শালুককে নিজের করতে না পারায়। ব্যর্থতা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, দেখ তুই পারিসনি শালুককে জয় করতে। বাজি জিতে গেছে ধ্রুব। সব কিছুতেই তুই ব্যর্থ আদনান। আদনান রুমে গিয়ে নিজের চুল নিজেই টেনে ধরল। তার সব কিছু অসহ্য লাগছে। এতদিন শালুক ছিল না, নিজেকে সামনে রাখতে পেরেছে, কিন্তু এখন শালুক তার সামনে থাকবে। সে শালুক যার উপর এখন আর আদনানের কোনো অধিকার নেই, যার দিকে তাকিয়ে আদনান কথাও বলতে পারবে না।
কেননা সে এখন বড় বাসুর হয়ে গেছে শালুকের। কেন এরকম হয়ে গেল? আদনান কিভাবে সহ্য করবে এবার? শালুকের দাদা বললেন, শালুক অনেকটা পথ জার্নি করে এসেছে, ওকে ঘুমাতে যেতে দাও। সকালে পরীক্ষা দিতে হবে ওর। পরীক্ষা দিয়ে আসলে তারপর সবাই মন ভরে কথা বলিও। আদিমা বেগম বললেন, খেয়ে নে শালুক, আয়। শালুক আস্তে করে বলল, ট্রেনে খেয়েছি চাচি, এখন আর খাবো না। বিছানায় পিঠ লাগাতে লাগাতে 1টা বেজে গেছে। শালুক আজ শাপলার সাথেই শুয়েছে। বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে। দুজনে নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে। শালুকের ফোন বেজে উঠল সেই সময়। শালুক ফোন হাতে নিয়ে দেখে ধ্রুব কল করেছে। শোয়া থেকে উঠে বসে গলা খাঁকড়ে দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক। তারপর ফোন রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে ধ্রুব বলল, কান্নাকাটির দরকার নেই শালুক, সবাইকে তো পাচ্ছই দেখতে, এত কাঁদতে হবে না, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো। সবার সাথে দিন ভরে কথা বলিও। এখন ঘুমিয়ে যাও, সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার বইতে চোখ বুলিয়ে নিবে। সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না, জাস্ট চোখ বুলিয়ে যাবে একবার। অতিরিক্ত চাপও নিতে হবে না। পরীক্ষা মানে নিজেকে যাচাই করা। অন্য থেকে দেখে লিখলে সেখানে নিজেকে তুমি কিভাবে যাচাই করবে? কারো থেকে লেখার দরকার নেই শালুক, নিজে যা পারবে তাই দিবে। তাতে করে তোমার কোনো টপিকে সমস্যা আছে তা আমি খুঁজে পেতে সুবিধা হবে। ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিকে আরও ভালো করে প্রস্তুতি নিতে পারবো। শালুক জিজ্ঞেস করলো, আপনি এখন কোথায়? চলে যাচ্ছেন সত্যি? ধ্রুব হেসে বলল, আমার তো বাবার বাড়ি নেই শালুক, আমার এই পৃথিবীতে শালুক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই। শালুকের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি। আমার জন্য চিন্তা করো না। বাড়িতে গেছেও সবার সাথে হাসি খুশি থাকো, এনজয় করো। তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাওয়ার জন্য, তা তুমি না বললেও আমি বুঝি শালুক। এখন খুশি তো? শালুক আস্তে করে বলল, আপনি না থাকলে আমার খুশির ষোলকলা পূর্ণ হতো। আপনাকে ছাড়া খালি খালি লাগছে সব কিছু। ধ্রুব হেসে বলল, ঘুমাও শালুক, রাখছি। শাপলা শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগলো। শালুক শুতে শাপলা জিজ্ঞেস করলো, ধ্রুব ভাই কেমন রে শালুক? খুব রাগি না? তোকে কি খুব বকাঝকা করে? শুনে শালুকের ভীষণ হাসি পেল। তারপর বলল, ধ্রুব ভাই ভীষণ কোমল মনের আপা। কিভাবে করলে আমি ভালো থাকবো, খুশি থাকবো, সেই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তাই নেই। আমাকে ভীষণ ভালোবাসেন উনি। শাপলা জিজ্ঞেস করলো, তুই বাসিস না? লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল। তারপর বলল, বাসি আপা, আমিও ধ্রুবভাইকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি। ওনার মধ্যে হয়তো এক ধরনের ক্ষমতা আছে আপা, ওনার সাথে যে কেউ মিশলে তাকে ভালো না বেসে থাকতেই পারবে না। উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন। শাপলার ভীষণ ভালো লাগলো শুনে, খুশিও হলো, কিন্তু তবুও বুকের ভিতর একটা হতাশা দীর্ঘশ্বাস শুনতে পেল শাপলা। সেও তো ধ্রুব ভাইকে ভালোবাসত। পর মুহূর্তে শাপলার ভীষণ লজ্জা লাগলো এই কথা মনে হতেই। ধ্রুব ভাই এখন তার ছোট বোনের স্বামী, তাকে নিয়ে এসব ভাবা অভাব। তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজেই জানত, আর কেউ না। ভাগ্যিস কখনো ধ্রুব ভাইকে বা শালুকের কাছে সে বলেনি। যদি বলতো তবে আজ বোনের সামনে দাঁড়াতেই পারতো না। আর তো ছোট বোনটা ভালো আছে, এটাই তো অনেক। বেহায়া মন অন্য কিছুতে চিন্তা কেন করছে? হঠাৎ করে মনে হতে শাপলা বলল, তুই না বললি ধ্রুব ভাই কোন মেয়েকে ভালোবাসে? শালুক হেসে ফেলল এবার শব্দ করে। তারপর বলল, হ্যাঁ আপা, ধ্রুব ভাই এক কেশুবতীকে ভালোবাসত। তবে মজার ব্যাপার কি জানিস? সে কেশুবতী অন্য কেউ না, আমিই ছিলাম। অথচ আমি এতটাই গাধা যে বুঝতেই পারিনি। শালুক খিলখিল করে হাসতে লাগলো। শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগলো। কতদিন পর বোনকে এভাবে হাসতে দেখেছে শাপলা। বোনের মুখের এই হাসিটার জন্য এরকম হাজারো একতরফা ভালোবাসা শাপলা বলে যেতে পারে। ভীষণ ভালো লাগলো শাপলার। দরজার বাহিরে দাঁড়িয়ে আদনানও শুনতে পেল শালুকের সে প্রাণ চঞ্চল হাসি, যে হাসিতে আফিম মেশানো থাকে, যে হাসি আদনানকে মাতাল করে তোলে। এভাবেই তো হাসতো শালুক আগে, যখন আদনান আমেরিকায় ছিল। এই হাসি শুনেই তো আদনান কুপোকাত হয়ে যেত। আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনেছে, অথচ আজ শালুক অন্য কারো জন্য হাসছে। পারছে না আদনান সহ্য করতে। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদনান। এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শুনলে তার পুরোপুরি নেশা লেগে যাবে, সে পাগল হয়ে যাবে। শাপলা বলল, মজার কথা তো তোকে বলাই হলো না শালুক। আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে, বলে দিয়েছে বিয়ে করবে না আদনান ভাইকে। আদনানের নাম শুনতে শালুকের হাসি থেমে যায়, মুখ থমথমে হয়ে গেল। কঠোর স্বরে বলল, বেশ করেছে আশা, 2 থাপ্পড় দিয়ে যায়নি যে, এটাই তো বেশি। শাপলা হেসে বলল, তুই তো ছিলি না, কি একটা যে অবস্থা। সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে, সেই মুহূর্তে আশা এসে বলল সে কিছুতেই আদনান ভাইকে বিয়ে করবে না। আদনান ভাই একটা স্বার্থপর মানুষ, নিজের কাজিনের সাথে সে এরকম ব্যবহার করছে। সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুনকালি মেখে আশা চলে গেছে। শালুকের ভীষণ আনন্দ হলো এসব শুনে। বলল, উচিত শিক্ষা হয়েছে আপা, আমি খুব খুশি হয়েছি। শাপলা বলল, এবার ঘুমাতে হবে শালুক, সকালে উঠতে হবে কিন্তু।
দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে অভ্যাস মতোই শালুকের ফজরের সময় ঘুম ভেঙে যায়। শাপলাকে ডেকে তুলে দিয়ে শালুক নামাজ পড়ে নিল। শাপলা অবাক হলো ভীষণ। শালুক নামাজ শেষ করে আসতে শাপলা হাসতে হাসতে বলল, কুম্ভকর্ণের ঘুম এত পাতলা হলো কিভাবে রে শালুক? হাতি দিয়ে টেনেও তো তোকে ঘুম থেকে তোলা যেত না, আর সে তুই কি না সাত সকালে উঠে আমাকে তুলছিস? শালুক হেসে বলল, অভ্যেস আপা, ধ্রুবভাই আমার এই অভ্যেস করে দিয়েছে। ধ্রুবভাই তো উঠে ভোর রাতে, নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে। আজান হলে আমাকে ডেকে তোলে, তারপর নাস্তা বানাই। খুব সকালে বের হয়ে যেতে হয় তার, আবার বাসায় ফিরে অনেক রাত করে, এরপর আবারও রান্না করে। শাপলা হেসে বলে, ইস কি শান্তি রে, বরের হাতের রান্না খাচ্ছিস প্রতিদিন, যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করেই রান্না করে। শালুক হেসে বলে, কি জানি আপা, তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে। আমার তো খুব খারাপ লাগে ধ্রুবভাই একা একা কাজ করে বলে। আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দেই, সে একটু বিশ্রাম নিক। শাপলা মুগ্ধ হলো। একে অন্যকে ভীষণ ভালোবাসে বলে এদের এরকম অনুভূতি একে অপরের প্রতি। দুই বোন নিচে নেমে গেল। রান্নাঘরে নাস্তা তোড়জোড় শুরু হয়ে গেছে। শালুক সেদিকে যেতে নিতে ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন। তারপর বললেন, ধ্রুব তো আমাকে মা বলে মানে না শালুক। আমি ওর সাথে একসময় অন্যায় ব্যবহার করেছি, তার শাস্তি আমি আজও পাচ্ছি। তুই একটু আমাকে মা বলিস। শালুকের ভীষণ লজ্জা লাগলো শুনে। এ মানুষটা তার শাশুড়ি ভাবতেই তার কেমন যেন লাগছে। ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে। তারপর বললে, না রে, তুই শাসি বলিস, তোর মুখে শাসি ডাকটাই ভালো লাগে আমার। তোর চুল তো ভালোই বড় হয়েছে শালুক। শালুক হেসে বলল, তোমাদের ছেলে না ধ্রুবভাই, সে তো তোমাদের মতো করে রাতে ধরে চুলে তেল দিয়ে দেয়, সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয়। তোমাদের মতো করে আমার চুলের পিছনে লেগে থাকে শাসি। আদিবা বেগম হেসে বললেন, স্বামীকে বাড়ি ডাকতে নেই রে শালুক। শালুক বলল, তবে কি বলবো, আমার লজ্জা লাগে যে। হাসনা বেগম মেয়ের জন্য দুধ চা এনে মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, তুই সত্যি ভালো আছিস তো মা? ধ্রুব যেমন ছেলে, আমার বিশ্বাস সে তোর গায়ে আছড়ও লাগতে দিবে না। তবুও তুই কি ওকে মেনে নিতে পেরেছিস? সুখে আসিস তো দুজনেই? শালুকের চোখ ছলছল হয়ে যায়। মায়ের বুকে মাথা রেখে বলল, ধ্রুবভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা, আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না। ধ্রুবভাই যেভাবে আমার খেয়াল রাখে, আমি খুব ভালো আছি মা, শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে। হাসনা বেগম বললেন, পাগল, তোর জন্য অন্য কোথাও বিয়ে হতো তখন তো তোকে আমাদের ছেড়ে থাকতে হতো। মেয়েদের জীবন এরকমই মা, আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না। যখনই বিয়ে দিতাম তোকে আমাদের ছাড়াই তো থাকতে হতো। শালুক মাকে জড়িয়ে ধরল শক্ত করে। তারপর বলল, মা, যে কয়দিন বাড়িতে আসি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দিবা, যেসব ধ্রুবভাইয়ের প্রিয় ভীষণ। আমার খুব লজ্জা লাগে, সব কাজে ধ্রুবভাই করে বাসায়, আমার কাজ শুধু খাওয়া আর পড়া, আমাকে কোনো কাজই করতে দেয় না উনি। আমার ইচ্ছে করে ওনার জন্য কিছু রান্না করতে। হাসিনা বেগম কেমন যেন আনন্দ লাগলো শুনে। মেয়ের তার স্বামীর জন্য ভাবছে, এটাই তাকে আনন্দ দিচ্ছে। বিয়েটা যেভাবেই হোক, দুজন যে দুজনকে নিয়ে সুখে আছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। শালুকে এবার সব টপিকে চোখ বুলিয়ে গেল। তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করলো। এখনই কি সুন্দর ভাঁজ করে রাখা। শালুক জানে এই কাজ শাপলা করেছে। ধ্রুবকে কল দিয়ে জানালো সে স্কুল যাচ্ছে। স্কুল যাওয়ার আগে শালুক একবার শান্তকে দেখতে গেল। শান্ত এখনও ঘুম থেকেই ওঠেনি। রাতেও ঘুমেছিল বলে শালুকের সাথে দেখা করতে পারিনি। শান্তর গালে একটা চুমু দিয়ে শালুক চলে গেল পরীক্ষা দিতে। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কি গলাগলি শালুকের। সবার সাথে শালুকের ভালো সম্পর্ক ছিল। কতদিন পর সব সেনা মুখকে দেখছে শালুক। আনন্দে কান্নাই করে দিয়েছে সবাই। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। প্রশ্ন হাতে পেয়ে শালুক চমকে গেল। সবই তার কমন এসেছে। অনেক দিন পর শালুকের কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয় লাগছে। মনে মনে ধ্রুবকে অসংখ্য ধন্যবাদ জানালো শালুক। এই প্রথম শালুক ফুল মার্কস আনসার করেছে পরীক্ষায়। পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালুকের কিছুক্ষণ দেরি হলো। তারপর বাসার জন্য বের হয়ে আসতে দেখলো পথে আদনান দাঁড়িয়ে আছে। বিরক্তিতে ঘৃণায় শালুকের ব্রু কুঁচকে গেল। আদনান কেন এসেছে এখানে? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শালুক ফুলের লাশ নেই, লিখেছেন রাজিয়া রহমান। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।